বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাস আমরা এসএসসি 2025 সালের ময়মনসিংহ বোর্ডের পদার্থবিজ্ঞানের সৃজনশীল প্রশ্নগুলোর সমাধান নিয়ে আলোচনা করব। সকলের প্রতি রিকোয়েস্ট আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য এবং ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দেওয়ার জন্য। এক নম্বর প্রশ্নটি এরকম উদ্দীপক দেওয়া আছে একটা, এখান থেকে 4টা প্রশ্ন করা হচ্ছে। প্রথম যে প্রশ্নটা, চূড়ান্ত ত্রুটি কাকে বলে? এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দেখো, চূড়ান্ত ত্রুটি যে ত্রুটির কারণে পরিমাপের চূড়ান্ত ফলাফল প্রকৃত মান থেকে কম বা বেশি হতে পারে তাকে চূড়ান্ত ত্রুটি বলা হয়। খ নম্বর, দ্রুতি ও বেগের একক ও মাত্রা একই রকম হলেও রাশি দুটি ভিন্ন কেন? ব্যাখ্যা করো। দেখো, বেগ একটি ভৌত ভেক্টর রাশি যার মান এবং বেগ উভয় আছে। পক্ষান্তরে বেগের মানকে দ্রুতি বলা হয়, যা একটা স্কেলার রাশি, অর্থাৎ এর কেবল মান আছে, দিক নাই। ঠিক আছে, এর জন্যই বেগ ঋণাত্মক বা ধনাত্মক হতে পারে, কারণ এতে দিক বিবেচনা করা হয়। কিন্তু দ্রুতি কখনোই ঋণাত্মক হয় না, কারণ এতে কেবল পরিমাণ প্রকাশ করা হয়ে থাকে। এরপরে গ নম্বর প্রশ্ন দেখো। গ নম্বর প্রশ্ন হচ্ছে, উপরের ছকে এক্স এর মান নির্ণয় করো। উপরের ছকে এক্স, দেখো এক্স হচ্ছে এই যে 40 সেকেন্ড থেকে শুরু করে 60 সেকেন্ড পর্যন্ত এই সময়ে যতটুকু পথ অতিক্রম করেছে বা দূরত্ব অতিক্রম করেছে সেইটা বের করতে হবে। যেমন দেখো, এখানে 30 থেকে বেগ শুরু হয়েছে এবং এখানেও বেগ 30ই রয়েছে, অর্থাৎ 40 সেকেন্ডে যে বেগ 60 সেকেন্ড সেই বেগ। তার মানে এখানে কিন্তু সমবেগে অতিক্রম করেছে। দেখছো, তার মানে সমবেগে কতটুকু পথ অতিক্রম করলো। দেখো, এখান থেকে এই পর্যন্ত সময় আছে 20 সেকেন্ড। এই 20 সেকেন্ডে বেগ কিন্তু পরিবর্তন হয়নি, 30ই থাকছে। তার জন্য এখানে সমবেগের সূত্র ইউজ করতে হবে। তো এখানে যা দেওয়া আছে, যেমন দেখো 40তম সেকেন্ড থেকে 60তম সেকেন্ড পর্যন্ত বেগের মান অপরিবর্তিত, সেটা কত? 30 মিটার পার সেকেন্ড, অর্থাৎ গাড়িটি এই সময় সমবেগে গতিশীল। সুতরাং এই সময়ের মধ্যে গাড়িটি যে দূরত্ব অতিক্রম করেছে, কতটুকু দূরত্ব অতিক্রম করবে, এর সমান ভিটি, এই সূত্র ব্যবহার করতে হবে। কেন? কারণ সমবেগ রয়েছে, এজন্য সমবেগের সূত্রটা ব্যবহার করতে হবে। বেগটা কত? 30, এবং সময়টা কত? এখানে সময় হচ্ছে 60 থেকে 40 বিয়োগ করলাম, তাহলে 20 থাকলো। এই 20 এবং 30 গুণ করে দেবো, তাহলে হচ্ছে 600 মিটার। এটাই শেষ। এরপরে প্রশ্ন দেখো, যদি গড় ত্বরণ 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তবে উল্লেখিত সময় গাড়িটি এ হতে বি স্থানে পৌঁছাতে পারবে কিনা, মানে ওই সময়ে। ঠিক আছে, যদি গড় ত্বরণ অত হয়। দেখো, এখানে বলছে যে উল্লেখিত সময় বলতে এখান থেকে এই পর্যন্ত। ঠিক আছে, তো আমাদের এই যে মোট সময় দেওয়া আছে 60 সেকেন্ড। 60 সেকেন্ডে প্রথমে আমরা বের করব উদ্দীপক অনুসারে যে মোট কত দূরত্ব অতিক্রম করে। ঠিক আছে, এই যে একদম এখান থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব মোট কত হয়েছে। আর এরপরে আমরা বের করব যে যদি 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার সমত্বরণে মানে গড় ত্বরণে যায়, তখন হচ্ছে এদের অতিক্রান্ত দূরত্ব অত হবে কিনা। ঠিক আছে, বা ওই সময়টা আমরা বের করে দেখবো আর কি। এখানে টোটাল যে দূরত্বটা হচ্ছে 1350 মিটার। আদি বেগ হচ্ছে ইউ, এবং এখানে ত্বরণ দেওয়া আছে 0.75 মিটার। এখন কথা হচ্ছে, এই যে 1350 মিটার, এটা আমরা কিভাবে পেলাম? 1350 মিটার এটা আমরা কিভাবে পেলাম? দেখো, যেভাবে পেলাম সেটা হচ্ছে, আমরা এখান থেকে একটু যদি দেখি, দুইটা ভাগে আমরা ভাগ করতে পারি এটাকে। 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত এই সময়ে এটা কিন্তু সমবেগে অতিক্রম করেছে, মানে সমত্বরণ অতিক্রম করেছে। আবার এই যে মানে 30 থেকে শুরু করে 60 সেকেন্ড পর্যন্ত। ঠিক আছে, 30 থেকে শুরু করে 60 সেকেন্ড পর্যন্ত, এই পর্যন্ত আবার এরা সমবেগে অতিক্রম করেছে। আমরা একদম এখান থেকে শুরু করি, মানে 30 সেকেন্ড পর্যন্ত, 30 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত সমত্বরণে অতিক্রম করেছে। তারপর 30 থেকে 60 পর্যন্ত এরা কি করছে? সমবেগে। এর আগে ছিল সমত্বরণে, এর পর হচ্ছে সমবেগে। এখন এই আমরা বের করবো যে সমত্বরণে কতটুকু পথ অতিক্রম করেছে। এখানে দেখো, সমত্বরণের ক্ষেত্রে 0 থেকে 30 সেকেন্ড পর্যন্ত, এখানে সূত্র S1 সমান কত? ইউ যোগ ভি ভাগ 2 ইন্টু টি। এখানে দেখো, এখানে ইউ এর মান 0, ভির মান কত? 30, ভাগ আছে সময় টি ইন্টু 2 ইন্টু টি, টির মান হচ্ছে 30। এটা কাটা দেবো, 15 হয়। ঠিক আছে, একটা হিসাব করলে কত আসে দেখো, মানটা হিসাব করি। 30 গুণ হচ্ছে উপরেও 30, এবং এটাকে ভাগ করব কত দ্বারা? দেখো, 2 দ্বারা ভাগ করে দিই।
হ্যাঁ, তাহলে এখানে কত হচ্ছে 450 মিটার হলো। আবার S2 কত হবে? S2 হচ্ছে এখান 30 থেকে শুরু করে 60 সেকেন্ড পর্যন্ত। দেখো 30 থেকে শুরু করে এখান থেকে এই পর্যন্ত কয় সেকেন্ড? 30 সেকেন্ড। এই 30 সেকেন্ডে বেগ কত ছিল? সব জায়গায় দেখো 30 রয়েছে। তার মানে আমরা S সমান VT ইউজ করতে পারি। তার মানে 30 গুণ 30, 30 গুণ 30 তার মানে কত? 900 মিটার। এই 900 মিটার আর এই 450 মিটার, দেখো এটা কত হয় যোগ করলে? 900 মিটার যোগ করে দেবো, তাহলে কত হচ্ছে? 1350। এইভাবে টোটাল দূরত্ব 1350 হলো। আমাদের প্রথমে এই মানটা বের করে নিতে হবে, বুঝছো? যেভাবে আমি বের করলাম ঠিক সেইভাবে এই মানটা প্রথমে তোমরা বের করে নিবা। বের করে নেওয়ার পরে এখন এই সূত্রটা ব্যবহার করবা। এই যেটা আমরা জানি S সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার। এখন এই S এর জায়গায় এই মানটা ইউজ করবা। ইউটি দেখো আদি ব্যক্ত শূন্য, এর জন্য এটা বাদ। তার এই হাফ থাকলো, আর এর মান তো এখন দিয়ে দিয়েছে, এই যে প্রশ্নে দিয়ে দিয়েছে, এই যে প্রশ্নে 0.75, এই মানটাই এখানে বসিয়ে দেব। এখন বসিয়ে আমাদের টি স্কয়ারের মান থেকে টির মান হিসাব করব। ঠিক আছে, এই যে 0.75 এটাকে এই 2 দিয়ে ভাগ করে দেব। 2 দিয়ে ভাগ করলে দেখো 0.75 ভাগ হচ্ছে 2, এই মানটা কত আসে? এই যে 0.375, এই যে 0.375, এর সাথে টি গুণ আছে। আচ্ছা, তো এখন আমরা টি স্কয়ার সমান কি লিখতে পারি? এটা গুণ আছে না, ওটাকে ভাগ করে দিতে পারি। এই যে 1350 কে 0.375 দ্বারা ভাগ করলে 36 হয়। 36 কে রুট করব, যেহেতু এই পাশে স্কয়ার আছে ওই পাশে যে রুট হয়ে যাবে 60 সেকেন্ড হয়। আর এখানেও দেখো 60 সেকেন্ডই দেওয়া আছে, তার মানে এটা ওই দূরত্ব অতিক্রম করতে পারবে। এখানে আমরা বলতে পারি যে গড় ত্বরণ যদি 0.75 মিটার পার সেকেন্ড স্কয়ার হয়, তবে গাড়িটি 60 সেকেন্ডে এত মিটার পথ অতিক্রম করতে পারবে, পৌঁছাতে পারবে আর কি, সমস্যা নাই। ঠিক আছে, তো এই মানটা তুমি এরকম ভাবে করতে পারো, আবার ঠিক এর উল্টাও এইভাবেও করতে পারো। যেমন দেখো এখানে তুমি এইভাবে করতে পারো যে এই যে S সমান ইউটি প্লাস হাফ এটি স্কয়ার, তাই না? এখানে ইউ এর মান তো শূন্যটা বাদ, হাফ ইনটু এর মান কত? 0.75 গুণ টির মান 60 স্কয়ার। এই যে দেখো 60 স্কয়ার না, 60 স্কয়ার মানে কিভাবে পেলাম? এই যে এখান থেকে 60 সেকেন্ড, এই যে এই জায়গা এখানে, এটা হিসাব করে দেখো এটার মান কত হচ্ছে? এটার মানও 1350 আসতেছে। তো এই যে এই সময়ে এই যে যদি এত মানে ত্বরণে যায় তাও 1350 হলো। আবার এইখানে এই যে উদ্দীপক থেকে একটু আগে আমরা S1 আর S2 যোগ করেও আমরা কত পেয়েছি? 1350। কেউ যদি এইভাবে করে যে টোটাল দূরত্ব এখানেও সেম আসছে, এইভাবে সেম আসছে, সময় দিয়ে যদি ব্যাখ্যা করে তাও হবে, আবার এইভাবে ব্যাখ্যা করলে হবে, যে যার মতো করতে পারে ইজিলি। ঠিক আছে, দুইটাই সহজ আছে এবং দুইভাবেই করা যাবে। এরপর 2 নম্বর প্রশ্ন দেখো, নিচের উদ্দীপকের আলোকে পরবর্তী প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে প্রথম যে ক নম্বর প্রশ্ন, এটা হচ্ছে বলের ঘাত কাকে বলা হয়? যখন কোনো বস্তুর উপর একটি বল অল্প সময়ের জন্য কাজ করে এবং তার গতি পরিবর্তন ঘটায়, তখন বল এবং সময়ের গুণফলকে বলের ঘাত বলা হয়। একটি হালকা ও একটি ভারী বস্তুর ভরবেগ সমান হলে কোনটির গতিশক্তি বেশি হবে? দেখো, ভরবেগ হলো ভর এবং বেগের গুণফল, গতিশক্তি হলো ভর ও বেগের বর্গের গুণফল। একটি হালকা বস্তু এবং একটা ভারী বস্তুর ভরবেগ সমান হলে হালকা বস্তুর বেগ ভারী বস্তুর চেয়ে বেশি হবে। গতিশক্তির সমীকরণ থেকে দেখা যাবে যে বেগ বৃদ্ধির সাথে সাথে গতিশক্তি বৃদ্ধি পায়। সুতরাং একটি হালকা বস্তু এবং একটা ভারী বস্তুর ভরবেগ সমান হলেও হালকা বস্তুর গতিশক্তি বেশি হবে। ঠিক আছে, এটা। এরপরে উদ্দীপকের মার্বেলের ঘনত্ব নির্ণয় করতে হবে। উদ্দীপকের মার্বেলের কি করতে হবে? ঘনত্ব নির্ণয় করতে হবে। দেখো এখানে উদ্দীপকের মার্বেল কোথায়? এ এবং বি মার্বেল দুটির ব্যাস সমান, যা হচ্ছে 18 মিলিমিটার। এই মার্বেলটি বি মার্বেলকে কি করলো? ধাক্কা দিয়ে বি এর স্থানে স্থির হয়ে যায়। এটা হচ্ছে দেওয়া আছে, আর কিছু দেওয়া নেই। ঠিক আছে, তো এই উদ্দীপকে এটা দেওয়া আছে। এখন দেওয়া আছে হচ্ছে ঘন দেওয়া আছে ব্যাস, তাহলে এটাকে 100 দ্বারা ভাগ করে দিলাম 1000 দ্বারা, মানে মিলিমিটারে আছে তো, এটাকে 1000 দ্বারা ভাগ করলে মিটারে কনভার্ট হয়ে গেল। তাহলে আর এর মান কত হবে? আর এর মান হবে ডি এর অর্ধেক। ডি এর মান হচ্ছে ওই যে 0.18018, এটাকে 2 দিয়ে ভাগ করলে এই মানটা আসে, এত মিটার। এখন ভর হচ্ছে কত? 5 কেজি, 5 গ্রাম, তো 5 গ্রাম দেওয়া আছে, তাই না? দেখি ভর হচ্ছে কত? 5 গ্রাম। এই যে এটা উদ্দীপকে দেখো, এই ভর দেওয়া আছে 5 গ্রাম। তো ওইটাকে
কেজিতে কনভার্ট করবে, এর জন্য কি করব 1000 দ্বারা ভাগ করলাম, 1000 দ্বারা ভাগ করলে এই যেটা হয়। এখন মার্বেলের আয়তন কত হবে 4/3 পাই আর কিউব, যেহেতু গোলক আকৃতির মার্বেল তো গোলক আকৃতির হয়, তো 4/3 পাই এর মান বসিয়ে দিলাম, আর এর মান বসিয়ে হিসাব করলাম, এই মানটা আসে আয়তন, ঠিক আছে, এত মিটার কিউব। এখন ঘনত্ব সমান আমরা জানি ঘনত্ব রো সমান m/v, এম এর মান বসিয়ে দিলাম এটা, আর ভি এর মান এটা বসিয়ে দিলাম, হিসাব করে এই এত আসে, এটা আছে ঘনত্ব। এরপরে প্রশ্ন হচ্ছে গাণিতিক বিশ্লেষণ করে দেখাও যে ধাক্কার পর মার্বেল দুটি পরস্পরের মধ্যে বেগ বিনিময় করবে। মানে যখন ধাক্কা লাগবে তখন এ মার্বেলের বেগ বি মার্বেলের সমান হয়ে যাবে, বি মার্বেলের বেগ এ মার্বেলের সমান হয়ে যাবে। এটা তো এটা যেগুলো দেওয়া আছে, যেমন ভর দেওয়া আছে, এই বস্তুর ভর দেওয়া আছে এত কেজি, বি বস্তুর ভর দেওয়া আছে এত কেজি, এ বস্তুর আদি বেগ দেওয়া আছে এটা, বি বস্তুর আদি বেগ 0, এই যে এখানে দেখো বি বস্তুর আদি বেগ তো 0, এই যে এটা স্থির অবস্থায় আছে জন্য। তাহলে এখানে আমাদের প্রমাণ করতে হবে যে এখানে দেখো ভি এর সমান 0, তাহলে ভিভি সমান কত হবে, ঠিক আছে, এটা ভিভি সমান 10 আসে কিনা সেটা আমাদের দেখতে হবে। এখন ভরবেগের সংরক্ষণশীলতার যে সূত্র, মানে একটা বস্তু দুইটা বস্তু যদি সংঘর্ষে লিপ্ত হয় তো সংঘর্ষের আগের ভরবেগ এবং পরের ভরবেগ সমান হবে, এর জন্য আমরা এই সূত্রটা লিখতে পারি যেখানে। এখন সব মানগুলো বসাই দিলাম, এখানে প্রথম বস্তুর অর্থাৎ এ বস্তুর ভর গুণ করলাম একে আদিবেগ দ্বারা, তারপরে এই যে সব মানগুলো আমরা এখানে বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে ভিবির মানটা বের করবো এখানে। তো ভিবির মান বের করে দেখলাম যে 10 মিটার পার সেকেন্ড, অর্থাৎ মার্বেল দুটি পরস্পরের মধ্যে কি করলো বেগ বিনিময় করলো। এরপরে 3 নম্বর প্রশ্ন। তো দেখো 3 নম্বর প্রশ্নে এখানে দুইটা দৃশ্যকল্প আছে, দৃশ্যকল্প 1 এবং দৃশ্যকল্প 2। দৃশ্যকল্প 1 একটা বস্তু 50 মিটার বেগে খারাপভাবে উপরের দিকে নিক্ষেপ করা হলো এবং বাতাসের যে বাধা উপেক্ষণীয়, মানে ইগনোর করতে হবে। হ্যাঁ, তারপর 2 নাম্বার যেটা, দুটি স্প্রিং এর স্প্রিং ধ্রুবক দেওয়া আছে, তখন স্প্রিং দুটিতে বল প্রয়োগ করার সমান শক্তি সঞ্চিত হয়, এটা হচ্ছে উদ্দীপক। তো এখানে ক নম্বর প্রশ্ন হচ্ছে অপরিশোধিত তেল কাকে বলা হয়? যে পেট্রোলিয়াম খনি হতে কি করা থেকে সরাসরি পাওয়া যায় তাকে অপরিশোধিত তেল বলে। বাতাসের ঘনত্বের সাথে সাগরের নিম্নচাপের সম্পর্ক, যখন কোন স্থানে বাতাসের ঘনত্ব কমে সেখানে নিম্নচাপ তৈরি হয়। সূর্যের তাপে পানি বাষ্প হয়ে উপরে উঠে যাওয়ার সময় কি করে, যাওয়ায় বাতাস হালকা হয় এবং ঘনত্ব কমে যায়, ফলে আশেপাশের বাতাস সে স্থানে প্রবাহিত হয়ে নিম্নচাপ সৃষ্টি করে। এরপরে দৃশ্যকল্প 1 অনুসারে বস্তুটির বিচরণ কাল নির্ণয় করতে হবে। এখানে যে দেখো দৃশ্যকল্প 1 কি দেওয়া আছে, শুধু একটা বস্তুর আদি বেগ দেওয়া আছে, খাড়া বেগ এত বেগে উপর দিকে নিক্ষেপ করা হয়েছে। এখন আদি বেগ এখানে প্রাথমিক বেগ এত, ত্বরণ এত, বাতাসের বাধা উপেক্ষণীয়, তাহলে বস্তু উপরের দিকে ওঠার সময় ভি সমান ইউ মাইনাস জিটি, এখান থেকে টি1 সমান কত ইউ বাই জি, ইউ এর মান বসালাম, জি এর মান বসিয়ে দিলাম, হিসাব করলাম এই যে 5.10। এখন মোট সময় কত, বিচরণকাল, বিচরণকাল মানে উপরে উঠে আবার নিচে আসতে কত সময় লাগলো, এই যে মানটা আমরা পেলাম এটা শুধুমাত্র এখান থেকে এই পর্যন্ত যেতে, অর্থাৎ শুধু উপরে উঠতে 5.10 সেকেন্ড লাগলো। তো ওখান থেকে আবার নিচে নামবে তো তাও সেম টাইম লাগবে, তো তাকে ডাবল করে দিলেই হয়ে যাচ্ছে যে এত হবে, ঠিক আছে, 10.2 সেকেন্ড আর কি। ওকে, তারপরে ঘ নম্বর প্রশ্ন, দৃশ্যকল্প 2 অনুসারে প্রথম স্প্রিং এর তুলনায় দ্বিতীয় স্প্রিং কত গুণ সংকুচিত হবে, মানে খাটো হবে, এটা বের করতে হবে। তো এখানে K1 এর মান দেওয়া আছে, এটা K2 এর মান এটা, ঠিক আছে, দুটি স্প্রিং দুটিতে সমান শক্তি সঞ্চিত আছে। তো স্প্রিং এর শক্তি কত হবে, এই সমান আছে হাফ কে এক্স স্কোয়ার। সমান শক্তির শর্তে যদি শক্তি সমান হয়ে যায়, ঠিক আছে, তাহলে হাফ কে এক্স K1 x1 এর স্কোয়ার সমান হাফ K2 x2 এইভাবে। তো দুই পাশ থেকে দেখো হাফ হাফ কাটা গেল বাদ, তাহলে K1 x1 এর স্কোয়ার K2 x2 এর স্কোয়ার। তো আমরা x2 ভাগ x1 মানে x2 এর স্কোয়ার ভাগ আছে x1 এর স্কোয়ার রাখলাম, তাহলে কত হবে K1 ভাগ K2 হলো। এখান থেকে আমরা x2 ভাগ আছে x1 সমান কত হবে রুট ওভার K1 ভাগ আছে K2। তো K1 এর মান বসিয়ে দিলাম, K2 এর মান বসিয়ে দিলাম, এটা হিসাব করব, তাহলে কত আসলে 2। তো এই এত গুণ হবে 1.4, মানে 2 কে যদি রুট করা হয় তাহলে 1.414 হবে, তার মানে দ্বিতীয় স্প্রিং এর প্রথম স্প্রিং তুলনায় 1.414 গুণ বেশি সংকুচিত হবে, ঠিক আছে। এটা হচ্ছে 3 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্নে আরেকটা দেওয়া আছে, মানে দুটা দৃশ্যকল্প দেওয়া আছে। তো এখানে দেখো প্রথম প্রশ্ন ক নাম্বার, নিউক্লিয়ার শক্তি কাকে বলে? কোন পরমাণু নিউক্লিয়াস ভেঙে যদি নতুন কোন নিউক্লিয়াস গঠিত হয় তবে কিছু পরিমাণ শক্তি নির্গত হয়, একে নিউক্লিয়ার শক্তি বলা হয়।
জলীয় বাষ্পের অপেক্ষায় বায়ুর ঘনত্ব বেশি কেন? ঘনত্ব হলো একক আয়তনের ভর। বায়ুতে নাইট্রোজেন এবং অক্সিজেন থাকে যেগুলো তুলনামূলকভাবে ভারী। অন্যদিকে জলীয় বাষ্পের আণবিক ভর মাত্র 18, যা হালকা। তাই আমরা বলতে পারি একই আয়তনে হালকা অণুর সংখ্যা বেশি হলেও মোট ভর কম, তাই জলীয় বাষ্পের ঘনত্ব কম এবং বায়ুর ঘনত্ব বেশি থাকবে। এরপরে এখানে 1 নম্বর প্রশ্ন, মুকুট দ্বারা অপসারিত পানির ভর নির্ণয় করো। এটা আমাদের নির্ণয় করতে হবে, ঠিক আছে। এখানে মুকুটের বিষয়গুলো কি দেওয়া আছে দেখি। একটি সোনার মুকুটের ভর 10 কেজি, পানিতে ওজন হচ্ছে এত। এটা দেওয়া আছে, জাস্ট এতটুকু দেওয়া আছে। হ্যাঁ, তো আমরা বলতে পারি যে হারানো ওজন হচ্ছে বাতাসের ওজন মাইনাস হচ্ছে পানিতে ওজন। এখানে হারানো ওজন কত হবে? বস্তুর ভর, ঠিক আছে। আচ্ছা, হারানো ওজনটা বের করতে হবে। তো এটা হচ্ছে বাতাসের ওজন কত হবে? বাতাসের ওজন হচ্ছে mg, মানে বস্তুর ভর এবং 9.8 গুণ করে দিলাম। আর পানিতে ওজন তো দেওয়া আছে, এটা আমরা বিয়োগ করে দিলাম। এই যে এটা এই মানটা হচ্ছে হারানো ওজন। হারানো ওজনটাই হচ্ছে কি বলতো? হারানো ওজন হচ্ছে অপসারিত পানির ওজন, মানে পানির ওজন কত হবে? তো হারানো ওজন সমান m × 9.8। তো 9.8 সমান কত হবে? এটাকে গুণ করে ভাগ করে দিতে হবে। গুণ আছে তাই ভাগ হয়ে গেল 0.6 কেজি। এটা হচ্ছে মুকুট দ্বারা অপসারিত পানির ভর। আচ্ছা, এরপরে ঘ নম্বর, দৃশ্যকল্প 2 অনুসারে বস্তুটির আয়তনের কেমন পরিবর্তন করলে পানিতে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসবে? যুক্তি সহ আমাদেরকে এটা দেখাইতে হবে, ঠিক আছে। এখন দৃশ্যকল্প 2 অনুসারে দেখো, দৃশ্যকল্প 2 একটা বস্তুর কি দেওয়া আছে? দেখো, ক্ষেত্রফল দেওয়া আছে, উচ্চতা দেওয়া আছে, আর ভর দেওয়া আছে, পানির ঘনত্ব দেওয়া আছে এখানে। তো ওইগুলোই আমরা লিখলাম আর কি। ক্ষেত্রফল, তো এখানে সেন্টিমিটার স্কয়ার আছে, 1 সেন্টিমিটার হচ্ছে 10⁻⁴ মিটার স্কয়ার। গুণ করে দিলাম এত দিয়ে, তাহলে 0.303 মিটার স্কয়ার হলো। উচ্চতা 0.1 মিটার। পূর্বের আয়তন কত? ভি সমান হচ্ছে মানে ক্ষেত্রফলের সাথে উচ্চতা গুণ করলে পূর্বের আয়তন পাবো। সেই মানটা কত? এই যে এত আয়তন, ঠিক আছে, এই যে এত। এখন বস্তুর ভর 5 কেজি আর পানির ঘনত্ব হচ্ছে 1000, ঠিক আছে। তো ভেসে থাকার শর্ত হচ্ছে এটা যে রো সমান m/v নিউ। তো ভি সমান কত হবে? এই যে ভি সমান হবে m এর মান বসিয়ে দিলাম, এইটা হচ্ছে 5 m এর মান, আর এই রোটাকে এখানে নিয়ে আসলাম, 1000 ভাগ করে দিলাম, এই মানটা হলো যেটা, ঠিক আছে। তো পূর্বের আয়তন ছিল এত, তো প্রয়োজনীয় নতুন আয়তন কত হতে হবে? এই এত হবে, এই যে এটা হবে নতুন আয়তন। তাহলে আয়তন কতটুকু বাড়াতে হবে? এই যে এই আয়তন থেকে এই আয়তনটাকে বিয়োগ করে দিলাম, ঠিক আছে। তাহলে 5 থেকে 3 চলে গেলে 2 থাকলো, 2 × 10⁻³ এতটুকু যদি বাড়ায় তাহলে সম্পূর্ণ নিমজ্জিত অবস্থায় ভাসতে থাকবে। আচ্ছা, এটা। এরপরে 5 নম্বর প্রশ্ন, রাতুল একটি প্রাচীর থেকে 18 মিটার দূরে দাঁড়িয়ে শব্দ করে এবং প্রাচীরের দিকে এগিয়ে যায়। ওই দিন বায়ুতে এবং বাড়িতে শব্দের বেগ এরকম দেওয়া আছে। মাধ্যম দুটিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্যের পার্থক্য দেওয়া আছে, ঠিক আছে। এখন প্রথম যে প্রশ্ন আর কি, সেটা হচ্ছে তরঙ্গ কাকে বলা হয়? যে কম্পনের ফলে কোনো মাধ্যমের কণাগুলোর মাধ্যমে শক্তি একটি স্থান থেকে অন্য স্থানে কি করে সঞ্চালিত, তাকে তরঙ্গ বলা হয়। তো তরঙ্গের আরো সংজ্ঞা বলতে পারো, যেমন যে পর্যাবৃত্ত আন্দোলন কোন জল মাধ্যমের এক স্থান থেকে অন্য স্থানে শক্তি সঞ্চালিত করে বা মানে ট্রান্সফার করে, কিন্তু মাধ্যমের কণাগুলোকে স্থানান্তরিত করে না, তাকে তরঙ্গ বলা হয়, ঠিক আছে। এরকম বলতে পারো। তারপর দেখো, শুধু খ নম্বর, শব্দের তীব্রতা 80 ওয়াট পার মিটার স্কয়ার বলতে কি বোঝায়? আমরা বুঝি হচ্ছে প্রতি সেকেন্ডে প্রতি মানে বর্গ মিটারে 80 জুল শক্তি কি করে পৌঁছে দেয় বা ট্রান্সফার করে, ঠিক আছে, এটা বুঝতে পারো। এরপরে পানিতে শব্দের তরঙ্গ দৈর্ঘ্য নির্ণয় করতে হবে। এখন এখানে যেগুলো দেওয়া আছে দেখো, বায়ুতে শব্দের বেগ দেওয়া আছে, পানিতে শব্দের বেগ দেওয়া আছে, এবং এই দুইটার মধ্যে পার্থক্য দেওয়া আছে 1.6। তো আমরা এখান থেকে একটা বিষয় লিখতে পারি, সেটা কি জানো? সেটা হচ্ছে ল্যামডা সমান কত? ল্যামডা মানে v/f। তাহলে এখানে বায়ুর ক্ষেত্রে ল্যামডা 1 সমান v/f। যদি একই শব্দ হলে কম্পাঙ্ক পরিবর্তন হয় না। ল্যামডা 2 সমান কত? v2/f এখানে বসিয়ে দিলাম, ঠিক আছে, এটা আর কি। তো এই যে এইখানে এই জায়গা আমরা এই মানটা বসাই দেবো, এই যে জায়গা বসিয়ে দিলাম। এখানে দেখো, এই জায়গা থেকে আমরা কি লিখতে পারি? v2/f মাইনাস কি লিখতে পারি? v1/f। এই দুই জায়গা থেকে আমরা f যদি কমন নিই, এই যে কমন নেওয়া যায়, কমন নিলে এখানে v2 - v1 থাকে।
তো ভি2 এর মান বসিয়ে দিলাম, ভি1 এর মান বসিয়ে দিলাম, বিয়োগ করলে 1150 হলো। তো 1150 ভাগ 1.6, এটা হিসাব করব, মান আছে এত আসবে। তো এখন এটা হচ্ছে আমাদের এফ এর মান। তো ল্যামডা সমান কত? ল্যামডা সমান হচ্ছে ভি2 ভাগ আছে এফ। তো ভি2 এর মান এই যে 1500 ভাগ আছে কি এফ এর মান, যে 2.09 এত মিটার হলো। শেষ। এরপরে প্রশ্ন হচ্ছে রাতুল প্রাচীরের দিকে সর্বোচ্চ কত বেগে দৌড়ালে প্রতিধ্বনি শুনতে পাবে, গাণিতিক বিশ্লেষণের মাধ্যমে দেখাও। ঠিক এরকম একটা প্রশ্ন দিনাজপুর বোর্ডেও আসছে, একদম সেম প্রশ্ন, যেটা হ্যাঁ হুবহু সেম একই। এখন ধরি রাতুল প্রাচীরের দিকে সর্বোচ্চ ভি ড্যাশ বেগে দৌড়াচ্ছে, প্রতিধ্বনি শুনতে পারবে, ঠিক আছে। এখন দেখো এইখানে সে রাতুল ছিল, আর এখানে আছে কি দূরত্ব, মানে ওই প্রতিবন্ধক, টোটাল দূরত্ব হচ্ছে 18 মিটার, ঠিক আছে। তো মনে করো সে দৌড়ায় ডি বিন্দুতে আসছে। ডি বিন্দুতে যদি আসে তাহলে ডি থেকে সি পর্যন্ত দূরত্ব কত থাকবে? টোটাল 18 থেকে সে যে এ থেকে ডি পর্যন্ত আসলো ওই দূরত্বটাকে বিয়োগ করে দিতে হবে, ঠিক আছে। বিয়োগ করে দিলে আমরা কি পাবো, মানে শব্দ টোটাল কতটুকু পথ অতিক্রম করবে সেটা পেয়ে যাব। তো শব্দ টোটাল, তাহলে দেখো টোটাল শব্দ যাবে প্রথমে এখান থেকে 18 মিটার এইদিকে আসবে, এসে আবার ঘুরে ঘুরে ডি পর্যন্ত আসলো। তার মানে এই 18-র সাথে এই মানটা যোগ করলেই শব্দের টোটাল দূরত্ব পেয়ে যাব। তো আবার আমরা তাহলে এটা যোগ করে দিলাম, টোটাল দূরত্ব হলো এটা। আবার আমরা সূত্র জানি এস সমান কত, ভিটি, মানে দূরত্ব সমান হচ্ছে বেগ এবং সময়ের গুণফল। তো এখানে শব্দের বেগ, তার সাথে শব্দ এখান থেকে শুরু করে এখানে থেকে এই ডি পর্যন্ত আসতে কতটুকু সময় লাগবে, সর্বনিম্ন সময় যদি 0.1 হয় তাহলে আমরা প্রতিধ্বনি শুনতে পারবো। এই জন্য টির মান 0.1 সর্বনিম্ন বসানো হলো। এখন দেখো বাকি সবগুলোর মান তো বসানো বোঝা শেষ, যে এখানে এটা হচ্ছে শব্দের বেগ 350, বায়ুতে শব্দের বেগ আর কি। তো এখন আমরা এখান থেকে কি করব, ভি ড্যাশের মান বের করব, কত হলো 10 মিটার পার সেকেন্ড। তার মানে সর্বোচ্চ এত মিটার পার সেকেন্ড বেগে যদি সে দৌড়ায় তাহলে প্রতিধ্বনি শুনতে পারবে, ঠিক আছে। এই যে এই মানগুলো তো উদ্দীপক আর কি দিতে হবে, যে এখানে বাতাসের বেগে তো, শব্দানুভূতি স্থায়িত্বকাল এত, প্রাচীরের দূরত্ব এত। আচ্ছা, এটা এরপরে 6 নম্বর প্রশ্ন দেখো, এটা আবার আলোর অধ্যায় থেকে দেওয়া হয়েছে। যে 6 নম্বর প্রশ্ন, এখানে একটা উদ্দীপক দেওয়া আছে, হ্যাঁ। এখন এখানে যে প্রশ্নটা করা হচ্ছে ক নম্বর প্রশ্ন, আলোক কেন্দ্র কাকে বলা হয়? আলোক কেন্দ্র হলো লেন্সের অভ্যন্তরে এমন একটি বিন্দু যা দিয়ে আলোক রশ্মি গেলে সেই রশ্মি লেন্স থেকে বের হওয়ার পর দিক পরিবর্তন করে না। আমরা তো জানি লেন্সে আলোর প্রতিসরণ হয়, তাই না? তো প্রতিসরণ হলে দিক পরিবর্তন করে, আলোক রশ্মি দিক পরিবর্তন করে, কিন্তু আলোক কেন্দ্র দিয়ে যদি যায় তাহলে আর দিক পরিবর্তন হয় না, একদম সোজাসুজি চলে যেতে পারে। কোন লেন্সের ক্ষমতা -5D বলতে কি বোঝায়? মানে ডি বলতে ডায়াপ্টার বোঝায় যে এই যে মাইনাস থাকলে এটা হচ্ছে অবতল লেন্স, আর ফোকাস দূরত্ব -20 সেন্টিমিটার, মানে হচ্ছে মানে 20 সেন্টিমিটার কিভাবে আসলো? দেখো আমরা জানি এফ সমান হচ্ছে 1/p। তো 1/p, পির মান কত? 5, মাইনাসটা তো থাকবেই, এই যে যেখানে মাইনাসটা আছে। তো এটাকে যদি হিসাব করি -0.2 মিটার আসে, মিটার, এটাকে সেন্টিমিটারে কনভার্ট করলে, মানে এটাকে যদি আমরা 100 দিয়ে গুণ করি তাহলে সেন্টিমিটার হয়ে যাবে, তাহলে সেটা কত হবে? 20 সেন্টিমিটার, আর মাইনাসও থাকলোই, এটাই বুঝি। আচ্ছা, এরপরে প্রশ্নটা করা হয়েছে যে চিত্র হতে আমাদের রৈখিক বিবর্ধন বের করতে হবে। কি বের করতে হবে? দেখো রৈখিক বিবর্ধন। তো এইখানে উদ্দীপক দেখো, যেটা এখানে যেটা দেওয়া আছে, এই যে এফ এর মান দেওয়া আছে, হ্যাঁ, ফোকাস দূরত্ব দেওয়া আছে, ফোকাস দূরত্ব কত? 40 সেন্টিমিটার। আর একটা জিনিস দেওয়া আছে, সেটা কি? সেটা হচ্ছে দেওয়া যে এই যে ও বস্তুটির অবস্থান সি এবং এফ এর মধ্যে, সি এবং এফ এর মাঝে যদি হয়, তার মানে এখান থেকে আমাদের পি থেকে শুরু করে এপি এর দূরত্ব লাগবে। দেখো এপি এর দূরত্ব, দেখো এখান থেকে এফ এর দূরত্ব যদি 40 হয় তাহলে এখানে সিপি এর দূরত্ব কত হবে? সিপি এর দূরত্ব হবে 40 এর দ্বিগুণ, মানে 80 হবে, 80 সেন্টিমিটার। তো 80 সেন্টিমিটারের অর্ধেক কত? এখানে দেখো 80 সেন্টিমিটার কেন হবে? কারণ বক্রতার ব্যাসার্ধ হচ্ছে ফোকাস দূরত্বের চেয়ে দ্বিগুণ, ঠিক আছে। ফোকাস দূরত্বের চেয়ে কত হবে? দ্বিগুণ হবে, হ্যাঁ। তাহলে দেখো এখানে এবার বলছে যে লক্ষ্যবস্তু যেটা আছে সেটার অবস্থান আছে সি এবং এফ এর মাঝে, সি এবং এফ এর মাঝে, এইটা এবং এটার মাঝে। তো দেখো এখান থেকে এই পর্যন্ত কত? এই পর্যন্ত হচ্ছে 40।
40 যদি হয়, যদি মাঝখানে যদি হয় তাহলে এটা 20 হবে, এই পাশেও 20 হবে, তাই না? তাহলে টোটাল হলো। এখন যদি 20 হয় তাহলে এইখান থেকে এইটুকুর দূরত্ব কত? এইখান থেকে এটুকু হচ্ছে 40, তার সাথে এই 20 যোগ করে দেবো, তার মানে টোটাল হবে 60। তার মানে আমরা বলতে পারি যে মেরু থেকে এই লক্ষ্যবস্তুর দূরত্ব হবে ইউ হবে 60 সেন্টিমিটার। ইউ কত হবে? 60 সেন্টিমিটার হলো এই যেটা। তার মানে এখানে এফ এর মান 40 সেন্টিমিটার, ইউ এর মান হবে 60 সেন্টিমিটার। এই যে এইভাবে বের করলাম, ঠিক আছে? এটা 40, তার সাথে এখানে 40 এর অর্ধেক যোগ করলাম। এখন ভির মান কত হবে? ভি সমান দেখো 1/v সমান হচ্ছে 1/f মাইনাস হচ্ছে 1/u। তো 1/f এর মান বসিয়ে দিলাম এখানে, মাইনাস হচ্ছে 1/u এর মান বসিয়ে দিলাম। হিসাব করলাম কত হলো? 1/120। তো এখানে ভির মান কত হবে? উল্টে যাবে, 120 হবে। তো এম এর মান কত হবে? এম সূত্র জানি v/u, তো ভির মান বসিয়ে দিলাম, এ এর মান বসিয়ে দিলাম, 2 হলো। 2 হচ্ছে রৈখিক বিবর্ধন। তো এরপরে প্রশ্নটা হচ্ছে, এখানে প্রশ্ন হচ্ছে দেখো, এও লক্ষ্যবস্তুকে দর্পণের দিকে 30 সেন্টিমিটার সরালে কিরূপ প্রতিবিম্ব গঠিত হবে? দেখো এইখানে না ছিল এই যে এখান থেকে 60 সেন্টিমিটার ছিল, তাই না? সেখানে তাকে যদি আরো 30 সেন্টিমিটার সামনের দিকে এনে নেওয়া হয়, টোটাল তো 60 সেন্টিমিটার, তাকে থেকে 30 সেন্টিমিটার বিয়োগ করলে কত হয়? আর 30 সেন্টিমিটার থাকে। তো 30 সেন্টিমিটার কোন জায়গা? মনে করো এই জায়গা, কারণ এইখান থেকে এটুকু হচ্ছে 40, তার ভিতর 30 সেন্টিমিটার যদি হয় তাহলে তো এখান থেকে 10 সেন্টিমিটার এর পিছনে হবে, তখন সেটা হয়ে যাবে মেরু এবং ফোকাসের মাঝে। তো মেরু এবং ফোকাসের মাঝে হলে অবশ্যই সেটা অবাস্তব প্রতিবিম্ব গঠিত হয়। এখানে অবাস্তব প্রতিবিম্ব গঠিত হবে। এখানে ফোকাস দূরত্ব 40, আর লক্ষ্যবস্তুকে যদি আরো 30 সেন্টিমিটার পিছনে নিয়ে আসে তাহলে 30 সেন্টিমিটার হবে, অর্থাৎ বস্তু মেরু এবং প্রধান ফোকাসের মাঝে অবস্থান করবে। এই ক্ষেত্রে কি হবে? প্রতিবিম্ব হবে অবাস্তব, সোজা এবং বিবর্ধিত হবে, এবং সেই প্রতিবিম্বটা এরকম হবে। দেখো এখানে এ ও রশ্মি, ও থেকে একটা আলো এখানে সমান্তরাল ভাবে পড়বে। সমান্তরাল ভাবে পড়লে সেটা কি করবে জানো? সমান্তরাল ভাবে পড়ে, দেখো সমান্তরাল ভাবে পড়ে ওরা ব্যাক করবে হচ্ছে আলোক, মানে প্রধান ফোকাস দিয়ে চলে যাবে। তো প্রধান ফোকাসটাকে চলে গেলে ওটাকে পিছন দিকে যদি বাড়ায় তাহলে মনে হবে যে ওই আলোটা ও বিন্দু থেকে আসতেছে, এটা মনে হবে। আবার এখান থেকে আর একটা আলোক রশ্মি এই যে ও থেকে, ঠিক আছে, এখানে পড়বে, পড়লে ওরা একদম মানে আলোক কেন্দ্র বরাবর পড়ে ওরা একদম ব্যাক করবে এদিকে, পেছন দিকে বাড়ালে ওই ও ড্যাশের সাথে মিলিত হবে। তাহলে দেখো দুইটা রশ্মি ও ড্যাশ বিন্দুতে মিলিত হলো, এখানে এ ড্যাশ আর ও ড্যাশ, এটাই হচ্ছে সে কি। আচ্ছা, এখান থেকে আরেকটা রশ্মি এইভাবে পড়ে ওটা একদম 90 ডিগ্রি ব্যাক করবে, হ্যাঁ এরকম। তোমার পিছন দিকে তাকালে মানে বাড়াইলে এ ড্যাশ থেকে আসতেছে বলে মনে হবে। তাহলে এ ড্যাশ ও ড্যাশ হচ্ছে এ ও এর অবাস্তব প্রতিবিম্ব, ঠিক আছে? অবাস্তব প্রতিবিম্ব হবে কেন? এই যে ব্যাখ্যা দেওয়া আছে, যে কথাগুলো আমি বললাম এখানে লেখা আছে। সুতরাং এদিক করলে এটা অবাস্তব, সোজা এবং বিবর্ধিত প্রতিবিম্ব গঠিত হবে। এরপর 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর যে প্রশ্নটা দেওয়া আছে এটা হচ্ছে স্থির তড়িৎ অধ্যায় বা স্থির বিদ্যুৎ থেকে। ক নম্বর প্রশ্ন হচ্ছে দেখো, তড়িৎ আবেশ কাকে বলা হয়? একটি তড়িৎাহিত বা অপরিচালক বস্তুকে কোন পরিবাহীর নিকটে রেখে তড়িৎাহিত বস্তুর প্রভাবে অনাহিত পরিবাহীকে তড়িৎাহিত করার পদ্ধতিকে তড়িৎ আবেশ বলা হয়। একই উপাদানের সমান দৈর্ঘ্যের দুটি তারের মধ্যে চিকন তার অপেক্ষা মোটা তারের রোধ বেশি কেন? রোধ কম কেন? কারণ মোটা তারের মধ্যে যখন মানে ইলেকট্রন গুলো প্রবাহিত হতে থাকবে তখন তাদের অনুপরমাণু গুলোর সাথে বাধা পাবে কম, ঠিক আছে? চিকন তারের প্রস্তুত কম হয়, ইলেকট্রনের চলাচলে বাধা বেশি হয়, আর মোটা তারে কম হয়, এর জন্য তাতে রোধ কম হবে, ঠিক আছে? এরপর দেখো গ নম্বর প্রশ্ন হচ্ছে চার্জ দুটির মধ্যবর্তী ক্রিয়াশীল বলের মান নির্ণয় করতে হবে। তো এখানে যেটা দেওয়া আছে Q1 দেওয়া আছে, Q2 দেওয়া আছে, হ্যাঁ, আর এর মান হচ্ছে এত মিটার দেওয়া আছে, আর কে এর মান তো মুখস্থ এই মানটা। তো আমরা জানি এই যে এই সূত্রটা জানি যে এখানে কে এর মান বসিয়ে দেওয়া হলো, Q1 এর মান, Q2 এর মান এবং আর এর মান বসিয়ে দিল, হিসাব করলাম মানটা চলে আসলো এত। ক্যালকুলেটর দিয়ে সরাসরি হিসাব করবো, এত মান চলে আসবে, ঠিক আছে? এখানে মান মাইনাস ছিল, সেই মানটা ইউজ করা লাগবে না। বলের মান বের করার জন্য আমাদের ওইটা মাইনাসটা লাগবে না, ঠিক আছে? মাইনাসটা ইউজ করলেও কোনো মানের পরিবর্তন হবে না। তারপরে প্রশ্নটা দেখো, এইগুলো তো আমরা উদ্দীপকে গেলাম না, তাই না? এই যে Q1, Q2 হচ্ছে -50, এটা হচ্ছে দূরত্ব দেওয়া আছে 150 সেন্টিমিটার। এই সেন্টিমিটারটাকে আমরা মিটারে কনভার্ট করেছি কিভাবে? 100 দ্বারা ভাগ করে, তাহলে 1.5 মিটার হবে, ঠিক আছে? এরকম। আর এইটার মান তো দেওয়া থাকুক বা না থাকুক মুখস্থ রাখতে হবে আর কি।
এখন পরের প্রশ্নটা, চার্জিত বস্তু দুটির সংযোগ রেখার কোথায় তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে, মানে কোন পয়েন্টে তড়িৎ প্রাবল্যের মান শূন্য হবে এটা আমাদেরকে বের করতে হবে। ঠিক আছে, এটা তো তড়িৎ প্রাবল্যের মান কোথায় শূন্য হবে এটা আমাদের বের করতে হবে আর কি। তো তো আমরা একটা এইভাবে ধরতে পারি, ধরি বা মনে করি Q1 এবং Q2 সংযোগ রেখা বরাবর Q2 থেকে, Q2 হচ্ছে এটা, দেখো যেটা এই যে এটা হচ্ছে Q2, এই Q2 থেকে x মিটার দূরে বাইরের P বিন্দুতে, এই যে P বিন্দুতে একক আধান স্থাপনের জন্য উভয় তীব্রতা সমান হবে। ঠিক আছে, এটা আমাদের কোন বিন্দুতে, এই P বিন্দুতে ধরছি, কেন জানো, কারণ একটা নেগেটিভ আছে না, নেগেটিভ যদি থাকে তাহলে বাইরের কোনো বিন্দুতে তড়িৎ প্রাবল্য শূন্য হবে, মানে এখান থেকে আমরা x মিটার ধরে নিলাম P বিন্দু পর্যন্ত। ঠিক আছে, তাহলে আবার এইখান থেকে এই পর্যন্ত দূরত্ব দেওয়া আছে কত, দূরত্ব দেওয়া আছে 1.5 মিটার। ঠিক আছে, তাহলে টোটাল একদম এখান থেকে P পর্যন্ত, মানে Q1 বস্তু থেকে একদম P বস্তু পর্যন্ত দূরত্ব কত হবে, এই যে 1.5 তার সাথে এক্সট্রা যোগ করে দিতে হবে। ঠিক আছে, এই যে এটা হবে তড়িৎ প্রাবল্য। ওকে, এটা হবে কি তড়িৎ প্রাবল্য। আশা করি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। তো এইটাকে আমরা ডি ধরি, কি হ্যাঁ এটা দেওয়া আছে কি, তো এই দূরত্ব তো 1.5, এটাকে ডি ধরা হয়েছে, তো ডি প্লাস এক্স ধরতে পারি আমরা। হ্যাঁ, এরকম ধরে নিলাম, প্রাবল্য কত হবে আর কি। আচ্ছা, তো আমরা R1 এর ক্ষেত্রে আমরা ধরতে পারি R1 মানে এই যে এই মানটা ধরলাম, দেখো R1টা কি, এই Q1 থেকে P পর্যন্ত দূরত্ব, মানে এই যে এই দূরত্বটাকে আমরা R1 ধরে নিচ্ছি। ঠিক আছে, R1 ধরে নিলাম, আর এখান থেকে এটুকু হচ্ছে R2 ধরে নিলাম, এই যে x এর পরিবর্তে আমরা কি লিখবো, R2 ধরে নিলাম। এখন তড়িৎ প্রাবল্য যেহেতু শূন্য, দেখো তাহলে প্রথম বস্তুর তড়িৎ প্রাবল্য এবং দ্বিতীয় বস্তুর যে আধান আর কি দেওয়া আছে এটার তড়িৎ প্রাবল্য টোটাল যোগ করলে শূন্য হয়ে যাবে। এখন দেখো E সমান একটা সূত্র জানি আমরা, কি জানি জানো, E সমান হচ্ছে K Q ভাগ হচ্ছে R স্কয়ার, এই সূত্রটা আমরা জানি। এখানে K Q1 ভাগ আছে R1 এর স্কয়ার যোগ K Q2 ভাগ হচ্ছে কত R2 এর স্কয়ার সমান কত হবে, শূন্য। এখন আমরা এই যে Q2 বস্তু তো ঋণাত্মক, তাই না, Q2 এর মান ঋণাত্মক না, মাইনাস আর কি। তো এই মাইনাসটা যদি আমরা মানটা বসিয়ে দিই, আচ্ছা মানটা আমরা লাস্টে বসাবো, তো এই মাইনাস যদি হয় তাহলে দেখো এখানে তাহলে একটা মাইনাস চলে আসবে, তাই না, মানটা যদি আমরা বিবেচনা করি, মানটা যদি বসে দিই একটা মাইনাস আসবে, তো মাইনাসটাকে যদি আমরা সমীকরণের ওই পাশে নিয়ে যাই তখন এটা কি হয়ে যাবে, আমরা এরকম লিখতে পারি, এটা প্লাস হয়ে যাবে, তাই না, এইভাবে লিখতে পারি। এখানে দুই পাশ থেকে কে কাটা গেল, কে কাটা গেল। হ্যাঁ, Q1 ভাগ R1 মানে কত, R1 আছে 1.5 যোগ হচ্ছে x তার স্কয়ার আর কি, আর এই পাশে কত Q2 ভাগ হচ্ছে x2 এর স্কয়ার, সরি x এর স্কয়ার আর কি, x এর স্কয়ার। আচ্ছা, x এর স্কয়ার, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই x এর মান বের করা। হ্যাঁ, x এর মান বের করতে হবে। তো এখানে x এর মান আমরা কিভাবে বের করব, দেখো আমরা একটা কাজ করতে পারি, এখানে Q1 ভাগ হচ্ছে কত Q2 সমান 1.5 x সরি প্লাস x এই যে প্লাস x আর এর হোল স্কয়ার আর ভাগ আছে x স্কয়ার। আমরা এটাকে ক্রস গুণ করলাম, এটাকে ক্রস গুণ করি না, মানে আর গুণ করলাম আর কি। হ্যাঁ, আর গুণ করলাম। এখন দেখো এরপরে স্কয়ার আছে দুইটার উপরে, এই দুইটা স্কয়ারটাকে আমরা যদি এই পাশে নিয়ে আসি, দেখো তাহলে রুট হয়ে যাবে, এই যে রুট হয়ে গেল, তাহলে এই পাশে কত থাকবে 1.5 আর এক্সটা যেটা আছে এটাকে দুই ভাগ করে দিলাম x বাই x, এরকম দুইটার উপরে x আছে এই জন্য। তো এখানে দেখো K1 এর মান কত ছিল, K1 এর মান দেখো তো, K1 এর মান কত ছিল, এই দেখো 120 আর কি, তো এই যে 120। আচ্ছা, এটা একটু পরে বসাবো মানটা, আচ্ছা আপাতত মান বসাবো না, 1.5 x আর এখানে এই কে x কাটা গেল, তাহলে কত থাকবে 1 থাকলো, 1 বসিয়ে দিলাম। বা আমরা যদি এই 1টাকে এই পাশে নিয়ে আসি তাহলে কি হবে, দেখো Q1 ভাগ আছে Q2 মাইনাস হচ্ছে 1 সমান কত হবে 1.5 ভাগ আছে x। আচ্ছা, তো এরপরে আমাদের উদ্দেশ্য হচ্ছে x এর মান বের করা, তো x টাকে উপরে নিয়ে যাব, তো উপরে যদি নিয়ে যাই তাহলে এটা ইনভার্স হয়ে যাবে, এই যে এরকম হয়ে যাবে, Q1 ভাগ আছে Q2 মাইনাস হচ্ছে 1 সমান হচ্ছে ওখানে x বাই 1.5, এই যে 1.5।
এখন x এর মান আমরা বের করব যে x সমান কত হবে। x সমান হবে 1.5 ভাগ হচ্ছে √q1 ভাগ হচ্ছে q2 মাইনাস হচ্ছে 1। এই যে এবার মানগুলো বসাই দিই, ঠিক আছে। এই যে 1.5 ভাগ হচ্ছে √q1 এর মান কত 120 ভাগ হচ্ছে q2 এর মান কত 90, সেখান থেকে 1 বিয়োগ। এবার মানটা বসাই দিই, দেখি কত আসে। দেখো এটা 1.5 আর নিচে আছে √q2 120, এই যে 120 তাকে ভাগ করবো কতটা 90 দ্বারা। এখানে আবার মাইনাস দিয়ে না যাবে, মাইনাস তো আমরা প্রথমে ইউজ করেছিলাম, কিন্তু এই জন্য এখন আর এটা মাইনাস দেওয়া যাবে না। হ্যাঁ, এই যে দেখো কত আসছে, এই যে আসছে হচ্ছে 9 পয়েন্ট, মানটা হচ্ছে বসে দিলাম। দেখো কত 9.69 মিটার, এত মিটার। তার মানে x এর মান আমরা কোনটাকে ধরছিলাম, দেখো x এর মান কিন্তু আমরা ধরেছিলাম এই যে মানে q2 এর পিছনের দিকে, তাই না। এই যে q2 থেকে মানে এইখান থেকে এই পর্যন্ত, মানে q2 বস্তু থেকে এত মিটার পেছনে p বিন্দুতে তড়িৎ প্রাবল্যের মান 0 বা সমান হবে, মানে 0 হবে বা সমান হবে, ঠিক আছে। এইভাবে লিখতে হবে। কিন্তু যদি এই বস্তু থেকে মানে q1 বস্তু থেকে বের করি, তাহলে এই যে এই মানটার সাথে আরো 1.5 কি করতে হবে, যোগ করতে হবে, এই যেটা, ঠিক আছে। এরকম ভাবে যদি q1 থেকে লেখো আর q2 থেকে এত মিটার পেছনে, মানে q2 থেকে q1 এর দিকে, মানে q1 এর যেদিকে যাচ্ছে, ঠিক আছে, ওইখান থেকে যদি তুমি q1 থেকে ধরো, তাহলে q1 থেকে q2 এর দিকে এত মিটার দূরে তার প্রবল শূন্য হবে। আর যদি বলো q2 থেকে, তাহলে এত মিটার দূরে বাইরের কোনো বিন্দুতে, এদের ভিতরে না, বাইরের কোনো বিন্দুতে, বাইরের বিন্দু হচ্ছে p বিন্দু, সেটা হচ্ছে তড়িৎ প্রাবল্য 0 বা সমান হবে। তো এটা সুন্দর করে আমরা শেষ করলাম। 8 নম্বর প্রশ্ন হচ্ছে একটি ট্রান্সফরমারের এত ভোল্টেজ সরবরাহ করে 5 অ্যাম্পিয়ার প্রবাহ পাওয়া গেল, এর মুখ্য এবং গৌণ ভোল্টেজের পাক সংখ্যার যে অনুপাত এটা 1:10। 5 নম্বর প্রশ্ন হচ্ছে ডায়োড কাকে বলে। ডায়োড হলো একটি দুই প্রান্ত বিশিষ্ট ইলেকট্রিক উপাদান যা একমুখী পরিবাহী হিসেবে কাজ করে, শুধু একদিকে বিদ্যুৎ প্রবাহ ঘটাতে দেয় এবং বিপরীত দিকে বিদ্যুৎ প্রবাহ প্রতিরোধ করে। তেজস্ক্রিয়তা ব্যাখ্যা করো। তেজস্ক্রিয়তা হলো এমন একটি স্বতঃস্ফূর্ত প্রক্রিয়া যেখানে কোনো তেজস্ক্রিয় মৌলের নিউক্লিয়াস ভেঙে যায় এবং আলফা, বিটা কিংবা গামা কণার মতো বিকিরণ নির্গত করে। এই ক্ষয় প্রক্রিয়া পরমাণুকে কি করে, অধিক স্থিতিশীল করে তোলে। আচ্ছা, এরপরে 1 নম্বর ট্রান্সফরমারটির যে ক্ষমতা নির্ণয় করতে হবে। ট্রান্সফরমারের ক্ষমতা P সমান কত, V ইন্টু I, সরি। তো এখানে V এর মান দেওয়া আছে 220 আর I এর মান হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো P সমান কি জানি আমরা, P সমান হচ্ছে VI, যে V এর মান এটা বসিয়ে দিলাম, I এর মান যেটা বসিয়ে দিলাম, গুণ করলে কত হবে 1100 ওয়াট হলো। এটা হচ্ছে ট্রান্সফরমারের ক্ষমতা। তারপরে উদ্দীপকের ট্রান্সফরমারটির গৌণ কুণ্ডলীর ভোল্টেজ নির্ণয় করে দূর দূরান্তে তড়িৎ প্রেরণের ক্ষেত্রে এর ভূমিকা বিশ্লেষণ করতে হবে। তো এখানে আমরা এটা হিসাব করব, দেওয়া আছে মুখ্য এবং গৌণ যে কুণ্ডলীর পাক সংখ্যার অনুপাত দেওয়া আছে, এটা মুখ্য কুণ্ডলীর ভোল্টেজ দেওয়া আছে, এটা গৌণ কুণ্ডলীর ভোল্টেজ কত হবে, ভোল্টেজ VS সমান আছে NS/NP। তো এখানে N এর মান কত, NS এর মান হচ্ছে 20, এই যে এটা হচ্ছে NS, ঠিক আছে, আর এটা হচ্ছে NP এরকম। আর VP এর মান তো এখানে বসিয়ে দিলাম, কত হলো 2200 ভোল্টেজ হলো। তাহলে এখানে যেহেতু ভোল্টেজটা গৌণ কুণ্ডলে বাড়ছে, তার মানে এটা উচ্চ ভোল্টেজ, মানে আমরা বলতে পারি স্টেপ আপ ট্রান্সফরমার, তাই না। তো দেখো এখানে এটা দূর দূরান্তে তড়িৎ প্রেরণের সময় উচ্চ ভোল্টেজ সরবরাহ করা হয়, কারণ উচ্চ ভোল্টেজ কারেন্ট কম হয়, তাই তড়িৎ লাইনের ক্ষতি লসটা কম হয়। মানে এখানে দেখো লাইনের রোধে ক্ষতি কম হয়, মানে অথবা সিস্টেম লসটা কম হয়, ফলে শক্তির অপচয় কম হয় এবং দক্ষতা বেড়ে যায়। ট্রান্সফরমার গৌণ কুণ্ডলী এই উচ্চ ভোল্টেজ প্রদান করে। তো আলহামদুলিল্লাহ আমরা ময়মনসিংহ বোর্ড 2025 সালের যে এসএসসি পরীক্ষার যে প্রশ্নগুলো এসেছিল, সৃজনশীল প্রশ্ন পদার্থবিজ্ঞানে, সবগুলো আমরা সমাধান করেছি। তোমাদের এটা এখানে বুঝতে যদি কোনো সমস্যা হয় কমেন্ট করে জানিয়ে দিও, আর আমাদের যে ক্লাসটা তোমাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিয়ে দিও। যদি ভালো লাগে আমাদের জন্য দোয়া করো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।